বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছে সারা দেশের শিক্ষার্থীরা। শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ চলছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করে সারা দেশের শিক্ষার্থীরা। সকালে শুরু হয় শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির মূল আয়োজন শুরু হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে। আমাদের যে ভাই বোনরা মারা গেছে তাদের ন্যায্য বিচার যাতে তারা পায়, তাদের পরিবার যেহেতু সন্তান হারা হয়েছে তারা যাতে সেই ন্যায্য বিচার পায়। আমরা স্বাধীন দেশের থেকে স্বাধীন একটা আশা করব। যেই রকম অত্যাচার দরকার উনি করেছিলেন, তো আমরা চাই সেই সব ফ্যাসিস্টদের এখন যারা বাংলাদেশে রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা চাচ্ছি যাতে পুরো বছরটা আমাদের জন্য খুব ভালো না গেলেও লাস্ট মোমেন্টে যাতে আমরা একটা ভালো দিন কাটাতে পারি, ওই আশা নিয়ে আমরা এসেছি। ছাত্র জনতার সময়োপযোগী এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানাচ্ছে বলেও জানান সংগঠনটির নেতাকর্মীরা। আজকেই এখানেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে এবং এটার আকাঙ্ক্ষা ছিল আমাদের আরো 4 মাস আগে যে আমরা আগস্টেই আমাদের জন্য জুলাইয়ের ঘোষণাপত্র পাবো, কারণ এটা হচ্ছে আমাদের বিপ্লবের স্বীকৃতি। আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় না আসি তাহলে আসবে কি? আমাদের দ্বারা যখন শুরু হয় এই জন্য আমরা জামায়াত হয়েছে। আমরা ক্লাস শেষ করে এখানে চলে আসছি যাতে আমরা আজকে অংশে পাঠ হতে পারি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। পরে গত রাত 2টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জানানো হয় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কিভাবে দেয়া হবে এই কর্মসূচির মধ্য দিয়ে তা জানানো হবে। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, গত কয়েকদিন ধরে গণমাধ্যমের শিরোনাম জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ও মার্চ ফর ইউনিটি। শিক্ষার্থী ও সাধারণ মানুষের কেমন উপস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ্য করছেন জানাবেন। সদা আপনি জানেন যে যেটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব উপলক্ষে এখানে যে মার্চ ফর ইউনিটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণা করা হয়েছে সেটিকে কেন্দ্র করে সারা দেশই সরগরম। অর্থাৎ কি হচ্ছে এই মার্চ ফর ইউনিটি থেকে। আজকে এখানে যে কেন্দ্রীয় ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা তারা এখানে বক্তব্য রাখবেন। এখানে ইতিমধ্যে আপনার শহীদ মিনারের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে তারা সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন মার্চ ফর ইউনিটি সফল করার জন্য। তবে আজকের এই মার্চ ফর ইউনিটি থেকে হয়তো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে বা দিক নির্দেশনা দেয়া হতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে। তবে যেটি সবচেয়ে যারা অংশ নিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, স্বজনদের হারিয়েছে, তাদের স্বীকৃতি এবং ৭২-এর যে সংবিধান সেই বিষয়টি নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। আসলে সবশেষ কি হবে সে বিষয়টি জানতে মার্চ ফর ইউনিটির যে সমাবেশ, এই সমাবেশের শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসলে কি ঘোষণা দেওয়া হয়। তবে বিভিন্ন জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে, তারা এক হচ্ছে স্বীকৃতি চাচ্ছেন, 2 হচ্ছে ৭২-এর যে সংবিধান সেই সংবিধানকে বাতিল করে নতুন করে সংবিধান তৈরি করার কথা তাদের দাবি তুলেছেন তারা। কিন্তু আসলে সবশেষ কি হবে সেটি জানার জন্য আমাদেরকে মার্চ ফর ইউনিটির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সৌদা, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। সৌদা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না, তারা সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গত 15 বছর যারা হত্যা ও নির্যাতন চালিয়েছে দেশ ছেড়ে তারাই পালিয়ে গেছে। সব হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় দেশের মানুষ। দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রে পা দিচ্ছে
কেউ কেউ। এমন হলে সামনে কঠিন দুর্যোগ সৃষ্টি হতে পারে। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক দেখে বিচার করতেই হবে। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে। এখন ভোটার তালিকা হালনাগাদ করা ও ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ চলছে। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে এটা করি নাই, আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। তারপরে নির্বাচন কবে নাগাদ হতে পারে জিজ্ঞেস করলেন, একটা টাইম ফ্রেমটা আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। কারণ অনেকগুলো সংস্কার কমিশনের রিপোর্ট আসবে, আমাদের ইলেকশন কমিশনের সংস্কার কমিশন আছে, শাসনতান্ত্রিক সংস্কার কমিশন আছে, কেউ বাইক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ আবার প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে, জানি না রিপোর্টে কী আসে। এই জন্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। সংবিধান সংস্কার কমিশন সহ নির্বাচন বিচার বিভাগ, দুদক, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন, এই 6 সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেননি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে 6 সংস্কার কমিশনের সময় বাড়িয়ে নিয়েছে। পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন 3 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন 3 অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে 7 অক্টোবর, তাই 7 জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে আগামী 7 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। 31st নাইট এবং খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে কোনোভাবে রাজধানীতে আতশবাজি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাদ্দাত আলী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, শব্দ দূষণ এবং বিশৃঙ্খলা ঠেকাতে ডিএমপির ঘোষণা শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না, বাস্তবায়ন করতে দিনরাত মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার শেখ সাদ্দাত আলী। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এই সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তারও 5 জন। এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি। ঢাকাবাসী নিরাপদে থাক, ভালো থাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া। নববর্ষ উপলক্ষে 31st নাইট কোনো আতশবাজি, পটকা না ফোটানোর আহ্বান জানিয়ে পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটিকে নিরুৎসাহী করতে সন্ধ্যার পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। রাজধানীতে সকালে এসব কথা বলেন তিনি।
যে আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে, সেটা আমরা খুঁজব। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত যেমন হুঙ্কার দিচ্ছে বাংলাদেশও তেমন প্রতি হুঙ্কার দিতে প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় বাংলাদেশ পিছপা হবে না। সকালে চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে একথা জানিয়ে তিনি আরও বলেন, সেন্ট মার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে সুপরিচিত এই বাহিনী বাংলাদেশে ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানে মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। এই বাহিনীর সকল সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের ১ ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠবে আগামীকাল। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজসজ্জার শেষ আচর। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব, তৈরি হচ্ছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার, থাকছে অনলাইন স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। প্রতিনিধি মকবুল হোসেনের তথ্যচিত্রে শামস তাবরেজ উচ্ছ্বাসী রিপোর্ট। কারো দম ফেলার সময় নেই, চারিদিকে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে অংশ নেয়া দেশি বিদেশি স্টলগুলোতে শেষ সময়ে কাজের তোড়জোড়। নানা শঙ্কা কাটিয়ে ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর মেলা সাজছে নতুন রূপে। এবারের মেলার থিম জুলাই আন্দোলন। প্রবেশদ্বার থেকে শুরু করে মেলায় অংশ নেয়া প্রতিটি স্টলে স্থান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি। শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধের নামে ২টি কর্নার সহ মেলায় বরাদ্দ রয়েছে ৩৬২টি স্টল। যুবকদের জন্য তৈরি হচ্ছে ইয়ত প্যাভিলিয়ন। এর বাইরে মেলার টিকিট কাউন্টার, দর্শনার্থীদের বিশ্রামের বেঞ্চ ও বাউন্ডারির কাজ চলছে জোরে সোরে। আবার অনেক স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ কাজ শুরু হয়েছে শেষ সময়ে। আমরা প্যাভিলিয়নের বাইরের কালার ফিনিশিংগুলো করছি, তারপরে আমরা লোগো লাগাবো এবং ব্র্যান্ডিংয়ের যে এগুলো আছে স্টিকার পেস্টিং হবে। আমাদের কাজ আরো 2 দিন আগে শেষ হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায় বসে আছি। ডেকোরেটর কাজ চলতেছে, কোম্পানি আমাদের কাজ দিছে, কাজ আমরা 10 জন মিলে করছি। আর মেলায় স্টল ও প্যাভিলিয়নের বরাদ্দ নেয়া মালিকরা বলছে স্টল নির্মাণ করতে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান। জানুয়ারির 1 তারিখে আমাদের বাণিজ্য মেলা শুরু হবে। আমাদের সব প্রোডাক্টের কাজ চলতে হয়, সব কাউন্টারে মাল আমরা গুছাইতেছি। গত বছর আলহামদুলিল্লাহ ভালো ছিল, এবার আশা করি গত বছরের মতনই হোক, এর থেকে ভালো আশা করি। জানুয়ারি মেলা চালু হবে, 31 জানুয়ারি মেলা শেষ, 30 তারিখ মেলা আছে। ঠিক আছে, আমরা আশাবাদী আল্লাহর রহমতে 1 তারিখে আমরা সকাল থেকেই শিশু বিনোদন জোন যেটা এটা কার্যক্রম দর্শনার্থী অথবা শিশুরা উঠতে পারবে। এবারের মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আশা করি আমরা সঠিক ও সুন্দর পরিবেশে 1 তারিখে এটা উদ্বোধন অনুষ্ঠান হবে এবং সারা মাসব্যাপী নিরাপত্তা চাদর আমরা ঢেকে দিয়ে এই প্রোগ্রাম শেষ করতে পারব। 1 জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। হবিগঞ্জের বাহুবলে একটি কারখানার গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন শ্রমিক। সকালে উপজেলার আবদা কামাল গ্রামে দুবাই বাজারের পার্শ্ববর্তী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে আগেজ ভেঞ্চার লিমিটেডের অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশনের
লাইনে কাজ করছিল প্রকৌশলী সহ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ করে বিকট শব্দে গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ। এ সময় ঘটনাস্থলে দগ্ধ হয়ে মৃত্যু হয় ওই দুইজনের। আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন একজন ও পথিমধ্যে আরও একজনের মৃত্যু হয়। এখানে স্পটে 2 জন মারা গেছে, আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর 2 জন মারা গেছে, আর 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে, একজন সংখ্যামুক্ত আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, গ্যাসের লাইনে কোনো সমস্যা